প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের আজকে যে বিষয়ের উপর ক্লাস হবে সেটি হলো সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারের প্রথম ক্লাস। তো ক্লাসটি একটু ইলাবোরেট ক্লাস হবে। তো 3 নম্বর চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি রয়েছে এবং লজিকের রয়েছে। তো সংখ্যা পদ্ধতি থেকে আমি অল্প কয়েকটি ক্লাস নিব এবং ক্লাসগুলো বিস্তারিত হবে এবং তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং ক্লাসের মধ্যে যে ধরনের ক্লাসের এক্সাম্পলগুলো দেখাবো সেগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করার চেষ্টা করবে। তো প্রথমেই বলে নিই, আমরা বলেছিলাম যে সংখ্যা পদ্ধতি কী জিনিস। আমরা বলছি যে বিভিন্ন প্রতীক, সংকেত, চিহ্নর মাধ্যমে কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। প্রাচীনকালে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল। তো বিভিন্ন সংখ্যা পদ্ধতির প্রচলন থাকার কারণে মানুষের মধ্যে বোঝার ক্ষেত্রে একটু জটিলতা ছিল। এই জন্য মানুষরা চিন্তা করলো যে আমরা এমন একটা লিখিত পদ্ধতি আবিষ্কার করব বা যেটা সবাই আমরা বুঝতে পারি। তো এরই প্রয়োজনীয়তাই আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির আবিষ্কার পৃথিবীতে হয়েছে। তো ইন জেনারেল আমরা সংখ্যা পদ্ধতিগুলোকে দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কী জিনিস এবং নন পজিশনাল সংখ্যা কী জিনিস সে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। তো আমরা দেখি, তোমরা জানো যে সংখ্যা পদ্ধতি আমরা বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমি যদি বলি 735, সো এই সংখ্যাটার 3টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ 735, সো এটাকে এইখানে 7 বসার কারণে ও মিন করছে অ্যাকচুয়ালি 700, এখানে 3 বসার কারণে 3 মিন করছে 30, এখানে 5 বসার কারণে ও মিন করছে 5। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে 7 বসেছে যার কারণে ও বোঝাচ্ছে 700, কিন্তু অ্যাকচুয়ালি ও 7। ঠিক এই জন্য বলা হচ্ছে সংখ্যাটির দুইটি মান, একটি হলো তার অবস্থান অনুসারে মান, এই জায়গায় বসার কারণে ও 700 বোঝাচ্ছে কিন্তু ও আসলে হচ্ছে 7। আবার এখানেও দেখতে পাচ্ছ 3 বসছে, সো 3 দেখতে পাচ্ছ 3, এটা হলো তার নিজস্ব মান, কিন্তু এই পজিশনে বসার কারণে ও 30 বোঝাচ্ছে। সো আমরা বলতেই পারি এই সংখ্যাটির বৈশিষ্ট্য হচ্ছে দুইটি, একটি হলো তার নিজস্ব মান, একটি হলো তার অবস্থান অনুসারে মান। আরও একটি বৈশিষ্ট্য রয়েছে যেটিকে বলা হচ্ছে ভিত্তি বা বেস। অর্থাৎ বেস বা ভিত্তি কি, যে মোট কয়টি চিহ্ন দ্বারা একটি সংখ্যাকে লিখে প্রকাশ করতে হবে বা করা যায় তাকে বলা হচ্ছে সংখ্যাটির ভিত্তি বা বেস। যেমন আমরা ছোটোবেলা থেকে যে সংখ্যাগুলো দেখেছি বা শিখেছি সেই সংখ্যাগুলোকে লিখে প্রকাশ করার জন্য 0 থেকে 9 মোট এই 10টি চিহ্ন ব্যবহার করা হয়েছে, যার কারণে একে বলা হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতিটার ভিত্তি বা বেস। তো আমরা এখানে দেখতে পেলাম এই সংখ্যাটার 3টি বৈশিষ্ট্য, একটি হলো তার নিজস্ব মান। যেমন দেখো আমি তোমাকে পড়াচ্ছি, সো আমি তোমার টিচার, বাট আমি যেখানে চাকরি করি সেখানে গেলে আমি সেখানকার একজন মাত্র কর্মকর্তা, বা আমার মায়ের কাছে আমি আমার মায়ের সন্তান, কিন্তু আমার পরিচয় হচ্ছে আমি একজন মানুষ। সো আমার পজিশন ভেদে যে পরিচয়গুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমার অবস্থান ভেদে পরিচয়, অবস্থানের উপর ভিত্তি করে পরিচয়। আর আমি নিজের পরিচয় আমি একজন ছেলে বা আমি একজন মানুষ। তো ব্যাপারটা এখানে সেরকম, এখানে 7 বসার কারণে ও বোঝাচ্ছে 700, কিন্তু ও আসলে কেউ আসলে 7। সো পরিচয় হচ্ছে দুইটি, একটি হলো অবস্থান অনুসারে, একটি হলো তার নিজস্ব। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সংখ্যাটার একটা ভিত্তি বা বেস থাকবে। অর্থাৎ ভিত্তি বা বেস হচ্ছে যে সংখ্যাটাকে লিখে প্রকাশ করার জন্য যে মোট কয়টি চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে সংখ্যাটার ভিত্তি বা বেস। সো আমরা 3টি বৈশিষ্ট্য পেলাম। এটাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেন? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে সেই সংখ্যাটা যার নিজস্ব মান থাকবে, অবস্থান অনুসারে মান থাকবে, ভিত্তি বা বেস থাকবে। অর্থাৎ 3টি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে তাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এর 3টির কোনোটি যদি না থাকে তাহলে তাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমরা প্রাচীনকালে এরকম একটা এইটাকে মানে বোঝাতো 1, এটা মানে বুঝতে হচ্ছে 2, ঠিক আছে। সো আমরা এরকম বিভিন্ন চিহ্ন রয়েছিল, অর্থাৎ এইরকমভাবে একটা চিহ্ন ছিল, এটাকে বলা হতো 10, এবং তোমরা দেখবে তোমাদের বইয়ের মধ্যে এইরকম একটা চিহ্ন রয়েছে যেটিকে বোঝাচ্ছে 100। তো এইরকম বিভিন্ন চিহ্ন রয়েছে। তো এই চিহ্নগুলোর নিজস্ব মান আছে, যদিও একটা চিহ্নকে নির্দিষ্ট অর্থ বহন করে, ঠিক আছে, কিন্তু তাদের অবস্থান অনুসারে মান এবং নিজস্ব মান এবং মোট ভিত্তি, অর্থাৎ কী কী চিহ্ন বরাদ্দ রয়েছে এই সংখ্যা পদ্ধতির মধ্যে, কতটি চিহ্ন, তো সেই বিষয়গুলো নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। যার কারণে প্রাচীনকালে যে ধরনের এই টাইপের যে সংখ্যা পদ্ধতিগুলোর প্রচলন ছিল সেগুলোকে বলা হতো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর আমরা এখানে যেটা বলেছি সেটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেন এটিকে পজিশনাল বলা হচ্ছে? অর্থাৎ সংখ্যাটির নিজস্ব মান থাকবে, অবস্থান অনুসারে মান থাকবে, ভিত্তি বা বেস থাকবে, যার কারণে সেটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে। আর এইখানে যে উদাহরণগুলো দেখলাম এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তো আমাদের বইয়ের মধ্যেও বিস্তারিত আলোচনা রয়েছে। সো আমরা আজকে দেখব এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা 3 ভাগে বা 4 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতির যে বেস রয়েছে সেই বেসের উপর ডিপেন্ড করে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, একটি হলো অক্টাল সংখ্যা পদ্ধতি,
একটি হলো দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সো এই চারটি সংখ্যা পদ্ধতি আমরা দেখব এবং পাশাপাশি এদের রূপান্তরগুলো নিয়েও আজকে বিস্তারিত কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি বলি যে সংখ্যা পদ্ধতির একটা ছক আমরা লিখবো, আমরা লিখতে পারি। অবশ্যই তোমরা এটা জানো, তোমাদের মনে রাখার প্রয়োজন। পদ্ধতি চিহ্ন বা ভিত্তি বা বেস, চিহ্ন বা প্রতীক। ঠিক আছে, তো প্রথম যেটি হলো বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, মোট চিহ্ন রয়েছে 0 এবং 1। তারপরে হচ্ছে অক্টাল, বেস হচ্ছে 8, চিহ্ন হচ্ছে 1 2 3 4 5 6 7। এরপরে হলো দশমিক বা ডেসিমাল, যে কোনো কিছুই লিখতে পারো। দশমিক বেস 10, 0 1 2 3 5 7 9। এরপরে হলো হেক্সাডেসিমাল, বেস 16, 0 1 2 3 4 5 6 7 8 9। তারপর রয়েছে এ বি সি ডি ই এফ, অর্থাৎ এখানে হেক্সাডেসিমালের মোট চিহ্ন রয়েছে। আমরা আবারও বলছি যে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে কোনো একটা সংখ্যাকে লিখতে গেলে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটি চিহ্ন ব্যবহার করা যাবে, আর কোনো কিছু ব্যবহার করা যাবে না। এই জন্য এর ভিত্তি বা বেস হচ্ছে 2, কারণ দুইটি চিহ্ন। ঠিক একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, কারণ 0 থেকে 7 এই মোট 8টি চিহ্ন দিয়েই সংখ্যাটাকে লিখতে হবে, অন্য কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, বেস হচ্ছে 8। দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, কারণ 0 থেকে 9 মোট 10টি চিহ্ন দিয়ে ব্যবহার করেই আমরা সংখ্যাটাকে লিখতে পারবো। এছাড়া আর অন্য কোনো সংখ্যা চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো না। হেক্সা কথার অর্থ হলো 6, ডেসিমাল কথার হচ্ছে 10। হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16, অর্থাৎ 0 থেকে 9 এবং এ থেকে এফ এই মোট 16টি চিহ্ন বা প্রতীক দিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা লিখে প্রকাশ করতে হয়, যার কারণে তার বেস হচ্ছে 16। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি সি ডি কেন আসছে। অ্যাকচুয়ালি আমরা এগুলো যে ব্যবহার হচ্ছে এগুলোকে বলা হচ্ছে চিহ্ন বা প্রতীক। সো এই চিহ্ন বা প্রতীকগুলো ব্যবহার করেই আমরা সংখ্যা বানাবো। তো আমরা 9-এর পরবর্তী সংখ্যা যদি লিখি 10, তোমরা দেখতে পাচ্ছ 10 হবে 1 0 এরকমভাবে। তো দেখতে পাচ্ছ 1ও একটা প্রতীক আমার এখানে লেখা আছে, 0 একটা প্রতীক আমার এখানে লেখা আছে। সো অটোমেটিক একটি সংখ্যা অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমি কিন্তু সংখ্যা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম কি 9-এর পরবর্তী সংখ্যা যেন 10, এটি একটি প্রতীক হয়, যে প্রতীকটিকে ব্যবহার করে আমরা পরবর্তীতে সংখ্যা বানাবো। যার কারণে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে ইংরেজি অ্যালফাবেট থেকে এ কে ধার করা হয়েছে, অর্থাৎ আমাদের এখানে এ 10 এইভাবে লেখা হবে না, 10 লিখতে হবে এ, অর্থাৎ এটাকে ব্যবহার করে আমরা সংখ্যা বানাবো। ঠিক যেমনটি করে 0 1 2 এগুলো ব্যবহার করে সংখ্যা আমরা তৈরি করি, তো ঠিক 10 11 12 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এগুলোকে আমরা এবিসিডি আকারে চিন্তা করব এবং এগুলোকে ব্যবহার করে আমরা সংখ্যা বানাবো। এই জন্য হেক্সাডেসিমাল এ স্ট্যান্ড হচ্ছে 10, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14 এবং এফ হলো 15। ঠিক আছে, আমাদের এগুলো মনে রাখতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো আমাদের সংখ্যা পদ্ধতি, যদি প্রশ্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতি কি অক্টাল সংখ্যা পদ্ধতি কি, তোমরা অবশ্যই পরীক্ষায় লিখবে। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে কোনো একটা সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য 0 এবং 1 এই দুটি চিহ্ন ব্যবহার করা হয়, যাকে এই জন্য এটাকে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। ঠিক একইভাবে অক্টাল সংখ্যা, দশমিক সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যার ডেফিনেশন বা সংখ্যা তোমরা পরীক্ষায় লিখবে। পরবর্তী কথা হচ্ছে যদি আমাদের একটা প্রশ্ন হয় যে এরকম থাকে যে 1 0 1 এই সংখ্যাটি কি কি সংখ্যা হতে পারে,
তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে, টিক চিহ্ন আসে। তো এই সংখ্যাটি কী কী সংখ্যা হতে পারে? এই সংখ্যাটি সব সংখ্যাই হতে পারে, কারণ 0 1 এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে। যদি এভাবে সংখ্যাটা বলে যে এই সংখ্যাটি কী কী সংখ্যা হতে পারে, আমরা উত্তর দেবো এটি বাইনারি সংখ্যা হতে পারে, অক্টাল সংখ্যা হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে, হেক্সাডেসিমাল সংখ্যাও হতে পারে। এখন কথা হচ্ছে আমি যদি সংখ্যাটাকে এরকম করে এর বেসটা আইডেন্টিফাই করে বলে দিই, সো তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে সংখ্যাটি আর কোনো সংখ্যাই হবে না, শুধুমাত্র বাইনারি সংখ্যা হবে, এছাড়া আর অন্য কোনো সংখ্যা এটি হবে না। এখন আমি যদি 1 0 1 লিখে এখানে বেস দিই 8, সো এই সংখ্যাটি শুধুমাত্র অক্টাল সংখ্যাই হবে, আর অন্য কোনো সংখ্যা হবে না, কারণ বেস নির্দিষ্ট করে দেয়া আছে। কিন্তু যদি এখন আমি এরকমভাবে বলি 3 8 বেস দিই 8, তাহলে এই সংখ্যাটি কী সংখ্যা হবে? তোমরা দেখতে পাচ্ছি 8 যেহেতু দেওয়া আছে, তার মানে সংখ্যাটির বেস হচ্ছে 8, সো এটি হচ্ছে অক্টাল সংখ্যা। 0 থেকে 7 পর্যন্ত লিখেই প্রকাশ করতে হবে। কিন্তু দেখো এখানে আমার 8 দেওয়া আছে, যার কারণে আমরা কিন্তু এটাকে অক্টাল সংখ্যা বলতে পারছি না। কেন? কারণ অক্টাল সংখ্যার যে চিহ্নগুলো রয়েছে 0 থেকে 7, এই 0 থেকে 7 চিহ্নগুলোই বরাদ্দ থাকতে হবে, এছাড়া আর অন্য কোনো চিহ্ন রাখা যাবে না। তো এটা একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, তোমরা হয়তো বা বুঝতেও পারছো। সরি, দেখো এখানে তাহলে আমরা কি কাজ করব? আমরা বলতে পারছি এটি হচ্ছে অক্টাল সংখ্যা নয়, অর্থাৎ এটা কেটে দিতে হবে, এটি ভুল সংখ্যা, অক্টাল নয়। কারণ আমাদের দেখতে হবে যদি বেস দেওয়া থাকে, পাশাপাশি ওই সংখ্যার যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো এখানে আছে কিনা সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি যদি বলি এখানে অক্টাল সংখ্যা, তাহলে অবশ্যই চিহ্নগুলো 0 থেকে 7 মধ্যেই থাকতে হবে। তো এই বিষয়টা একটু তোমরা সবাই খেয়াল করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে 4টি প্রকারভেদ রয়েছে, এটি আমরা সংখ্যা পদ্ধতির বেসের উপর নির্ভর করে ভাগ করেছিলাম বা ক্লাসিফিকেশন করেছিলাম। একটি হচ্ছে বাইনারি সংখ্যা, একটি হলো অক্টাল সংখ্যা, একটি হলো ডেসিমাল বা দশমিক সংখ্যা, একটি হলো হেক্সাডেসিমাল সংখ্যা। যদি কোনো সংখ্যা উল্লেখ থাকে এবং তার বেসটা যদি নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে, তাহলে সেটা ওই সংখ্যা পদ্ধতির মধ্যেই অন্তর্ভুক্ত হবে, অন্য কোনো সংখ্যা হবে না। কিন্তু যদি আমি বলি যে এখানে 3 7, তো এই সংখ্যাটা কী কী সংখ্যা হতে পারে? তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটি বাইনারি হবে না, কারণ এর মধ্যে 0 1 থাকতে হবে যদি বাইনারি হতে হয়। সো এখানে এটা অক্টালও হবে, দশমিকও হবে, হেক্সাডেসিমালও হবে, কারণ 3 7 এদের মধ্যে রয়েছে। সো এই হচ্ছে গল্প। এখন আমরা দেখব কিভাবে একটা বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা তৈরি করা যায়, এবং দশমিক থেকে হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা তৈরি করা যায়। সো আজকে আমরা এখন এইগুলো দেখব যে বিভিন্ন যে সংখ্যাগুলো দেখলাম, এই সংখ্যাগুলোর পারস্পরিক রূপান্তর। তো রূপান্তরগুলো থেকেই অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সো তোমরা সবাই একটু গুরুত্ব সহকারে দেখবে, আমি চেষ্টা করব বোঝানোর জন্য। সো আমাদের আজকে যে বিষয়টা হচ্ছে দশমিক থেকে, অর্থাৎ একটা দশমিক সংখ্যাকে থেকে আমরা বাইনারি করব এবং এটাকে থেকে আমরা অক্টাল করব এবং এটা থেকে আমরা হেক্সাডেসিমাল করব। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 1, এক ধরনের অঙ্ক এটা। ঠিক আছে, অর্থাৎ একটা 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি করব। 10 ভিত্তিক সংখ্যার বেস 10 তোমরা জানো, বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2 তোমরা এটাও জানো, অক্টাল সংখ্যার বেস 8 এটাও তোমরা জানো, হেক্সাডেসিমাল সংখ্যার বেস 16 এটাও তোমরা জানো। একটু আগে আমরা এটা নিয়ে কথা বলেছি। সো আমার প্রশ্ন হচ্ছে 1 নাম্বার কোশ্চিন, অর্থাৎ আমি এটাকে এক্সাম্পল দিব, এক্সাম্পল 1 এ আমি দিলাম, ধরো আমি লিখলাম হচ্ছে এখানে 7, বেস হচ্ছে 10, এটাকে করতে হবে আমাকে বাইনারি সংখ্যা, অর্থাৎ 2 ভিত্তিক সংখ্যা নিয়ে আসতে হবে। তো আমি কি কাজ করব? এটিকে 2 ভিত্তিক সংখ্যা নিয়ে আসতে গেলে কি করতে হবে আমরা প্রথম কাজ করব সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 7 ভাগ দেব 2 দিয়ে। তোমরা জানো 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা কি পাবো? 3 2 6। সো এই অবশিষ্ট হবে কি, অবশিষ্ট হবে কত? 1। রেজাল্ট হচ্ছে কত? 3। সো 3টা আমরা এখানে লিখবো আর মাইনাস করে এই 1টা আমরা এখানে রেখে দেবো, শেষ। এবার আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখতে পাচ্ছ আমরা যদি 2 দিয়ে 3কে ভাগ করি তাহলে কি 2 একে আমরা দেখতে পাচ্ছি 2 একে 2, অবশিষ্ট হচ্ছে 1। সো এইটা হলো আমার ফলাফল, এই ফলাফলটা লিখতে হবে এদিকে, আর এই যে অবশিষ্টগুলো থাকছে এই অবশিষ্টগুলো লিখতে হবে আমাকে মাইনাস করে এই জায়গায়, শেষ। এইবার আমরা ভাগ করব 2 দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে 2 দিয়ে যখন ভাগ করব, যাকে ভাগ করবো সে হচ্ছে ছোট সংখ্যা, অর্থাৎ 1 হচ্ছে ছোট, কার? 2 এর থেকে। সো এখানে 0 লিখে এই 1টা আমি সরাসরি এখানে লিখে দিব। ঠিক আছে, এই 1টা এখানে লিখে দেবো। যখন এখানে 0 পাবো তখন আমার অঙ্ক হয়ে গেছে, আর অন্য কিছু করতে হবে না। সো তবে অ্যান্সার লিখবো কীভাবে? তবে অ্যান্সার লিখবো 7, বেজ হচ্ছে কত? 10, কারণ আমার দশমিক সংখ্যা ছিল। সো এই অ্যান্সারগুলো লিখতে হবে নিচ থেকে উপরে।
কি লিখবো এখান থেকে লিখবো প্রথমে 1 তারপরে 1 তারপরে 1 1 1 1 111 বেস কত হবে 2 কেন কারণ আমরা বাইনারি সংখ্যায় গেছি তো একটা জিনিস খেয়াল করো এখানে 0 আসলে আর করতে হবে না এখানে 0 আসবে কখন যখন আমরা ভাগ করতে যদি দেখবো এখানে সবচেয়ে ছোট সংখ্যা আসবে তখন এখানে 0 নিয়ে এই সংখ্যাটা এখানে আসবে আমি আবারও বলছি সংখ্যাটাকে যেহেতু আমরা বাইনারি সংখ্যায় যাব বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2 সো সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব ছোটবেলায় যেমন লসাগু করেছিলাম সেরকম তো 7 কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা দেখতে পাচ্ছি 3 2 6 3 হচ্ছে ফলাফল সো ফলাফলটা এখানে লিখবো আর অবশিষ্ট যেটা থাকছে সেটা আমরা ডান পাশে লিখে রাখবো এইবার আমরা 2 দিয়ে আমরা কাকে ভাগ করব 3 কে এই 3 কে ভাগ করব তাহলে 2 দিয়ে যদি 3 কে ভাগ করি 2 কে 2 অবশিষ্ট 1 সো এখানে হচ্ছে আমাদের ফলাফল এখানে হচ্ছে অবশিষ্ট এবার দেখছি আমরা 2 দিয়ে যখন 1 কে ভাগ করছি 1 হচ্ছে ছোট সংখ্যা এইজন্য আমরা এখানে 0 লিখে এই সংখ্যাটা এখানে লিখব এখানে 0 হয়ে গেলে আর কাজ করতে হবে না থেমে গেল তো এই যে ভাগগুলো করলাম এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য পরীক্ষায় এগুলো লিখতে হবে না সো এইটুকুন করলেই হবে আর অ্যানসারে লিখতে হবে কি নিচ থেকে উপরে সো দেখো আমরা যে 7 10 ভিত্তিক সংখ্যা এটাকে আমরা 2 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করেছি তো এটা দেখছো শুধু 1 আছে আর অন্য কিছু নাই সো 0 এবং 1 হবে এর বাইরে কোনো কিছু হবে না তো আমরা এটা দেখতে পেলাম এবার যদি আমরা দেখি 2 নাম্বার এক্সাম্পলে এক্সাম্পল 2 অর্থাৎ আমাদের যদি প্রশ্নটা এরকম হয় 27 বেস হচ্ছে আমরা দিলাম হচ্ছে 10 এটাকে করতে হবে আমাদের অক্টাল সংখ্যা অক্টাল 8 বেস তবে দেখতে পাচ্ছ 27 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কি হবে অর্থাৎ 27 কে যদি 8 দিয়ে ভাগ করা যায় কি হবে অর্থাৎ 3 আসতে 24 অবশিষ্ট কত 3 সো এই যে ফলাফল এই ফলাফলটা এখানে লিখবো আর এই যে রিমাইন্ডার এখানে যে ফলাফল এটা লিখবো এখানে আর এই রিমাইন্ডারটা লিখবো এই জায়গাতে শেষ এবার আমরা যদি 8 দিয়ে ভাগ করি দেখতে পাচ্ছি এটা 3 ছোট সংখ্যা 8 এর থেকে সো 0 এই 3টা এখানে বসবে যদি এখানে 0 থেমে যাবে অতএব অ্যান্সার লিখবো কি 27 বেস 10 নিচ থেকে উপরে পর্যন্ত বিটগুলো লিখতে হবে 3 বেস লিখতে হবে 8 অবশ্যই এটা এই সমান করে একটু নিচে লিখতে হবে এটাকে বেস বলে এগুলো না দিলে হবে না ঠিক এভাবে করতে হবে তো আমরা এই ভাগগুলো আমি তোমাদের বারবার বলছি ভাগগুলো বোঝার জন্য লিখেছি পরীক্ষায় লিখতে হবে না সো এইবার যদি আমার একটা প্রশ্ন থাকে 3 নাম্বার এক্সাম্পল 3 আমার যদি এবার প্রশ্ন থাকে হচ্ছে 29 বেস হচ্ছে 10 যেতে হবে আমাকে 16 বেজে তাহলে কি করব 29 কে আমি ভাগ করব 16 দিয়ে 16 তোমরা জানো 16 দিয়ে যদি 29 কে ভাগ করা যায় তাহলে 16 কে 16 থেকে 29 এ লাগাল কত তোমরা অবশ্যই বুঝতে পারছো যে 4 আর 9 অর্থাৎ 13 ঠিক এখানে 1 অর্থাৎ এখানে ছোট সংখ্যা তো আমি এখানে 0 লিখি এখানে এটা লিখবো লিখেছি যে আমার অঙ্ক অলরেডি হয়ে গেছে 29 বেস 10 কিভাবে লিখবো নিচ থেকে উপরে এখানে আছে 1 এখানে আছে 13 তোমরা জানো যে হেক্সাডেসিমেলে 13 কে 13 ভাবে লেখা যায় না এর সমতুল্য মান কত তোমরা জানো এর সমতুল্য মান হচ্ছে ই মানে হলো 10 বি মানে হলো 11 সি মানে 12 ডি মানে 13 সো ডি মানে 13 ই মানে 14 এফ মানে 15 সো এখানে তোমাকে লিখতে হবে 1 ডি বেস লিখতে হবে 16 সো আমার অঙ্কটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি এই চিহ্নটা দিয়েছি জাস্ট বোঝানোর জন্য যে বিটগুলো কিভাবে নিতে হবে আর এটি কি বোঝাচ্ছে এটা বোঝার জন্য দিয়েছি সো এই হচ্ছে ঘটনা একই জিনিস আমাকে তোমরা বুঝতে পেরেছো হয়তো আশা করছি তো আমরা এখানে 3টি एग्जांपल দেখলাম তো এখানে অ্যাকচুয়ালি মূল গল্পটা কি তোমরা অবশ্যই বুঝতে পারছো সো আমি আবারো বলছি যে তোমাদের এই ভাগগুলো আমি দেখিয়েছি বোঝানোর জন্য এগুলো পরীক্ষায় লিখতে হবে না এটাও তোমাদেরকে লিখতে হবে না যার কারণে আমি এখানে ভাগ করে দেখাইনি তো আমরা কি দেখলাম টাইপ 1 এর মধ্যে আমরা টাইপ 1 এর মধ্যে দেখলাম যে একটা 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারি করলাম 10 ভিত্তিক সংখ্যাকে অক্টাল করলাম 10 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমাল করলাম 10 ভিত্তিক সংখ্যাকে যখন বাইনারি করলাম তখন সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করেছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাম পাশে আমাদের 0 না আসে আর ভাগ যদি মিলে যায় তাহলে আমরা ডান পাশে লিখব 0 যেমন আমাদের যদি এখানে 3 2 6 মিলে যেত এখানে যদি 6 থাকতো তাহলে এখানে আমার অবশিষ্ট হইতো 0 সো আমাদের অবশিষ্ট কিছু না থাকলে 0 হবে সো আমরা এইভাবে কাজটা করেছি এবং বিটগুলো লিখছি নিচ থেকে উপরে ঠিক যখন আমরা একটা এই দশমিক সংখ্যাকে অক্টাল করেছি তখন আমরা 8 দিয়ে ভাগ করেছি ঠিক একই ভাবে দশমিক সংখ্যা যখন হেক্সাডেসিমাল করেছি 16 দিয়ে ভাগ করেছি তো আমরা এইভাবে যদি কাজ করি খুব সহজেই তোমরা দেখতে পেয়েছো আমরা খুব সহজেই যে একটি দশমিক সংখ্যাকে আমরা বাইনারি করেছি একটি দশমিক সংখ্যাকে আমরা অক্টাল করেছি একটি দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল করেছি তো এখানে খুব সহজভাবেই করা হয়েছে এবং আমি খুব সহজ করেই উপস্থাপন করেছি তোমরা অবশ্যই ক্লাসটা করার সময় एग्जांपलগুলো খাতায় তুলে নোট করবা এটি ছিল আমাদের টাইপ 1 এর মধ্যে অঙ্ক তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে এটি ছিল আমাদের পূর্ণ সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলো এখানে ছিল সেগুলো ছিল পূর্ণ সংখ্যা তো এখন প্রশ্ন হচ্ছে যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে সেটা কিভাবে অ্যানসারটা করতে হবে তো সেই বিষয়ে একটু জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি সো এটাকে আমি সম্পূর্ণটাকে মুছে দিলাম আচ্ছা তার আগে তোমাদের একটা অন্য জিনিস দেখাই एग्जांपल 4 দিয়ে তারপরে আমি পয়েন্টে ভগ্নাংশটাতে চলে যাচ্ছি
আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা ছোট ছোট সংখ্যাগুলো দেখলাম, যে ছোট ছোট সংখ্যাগুলো যখন ছিল সেই ছোট ছোট সংখ্যাগুলোকে আমরা কি কাজ করলাম, ছোট ছোট সংখ্যাগুলোকে আমরা বিভিন্নভাবে রূপান্তর করলাম। তো সেটা কি করলাম, খুব ছোট ছোট সংখ্যাগুলোকে আমরা দশমিক থেকে বাইনারি করলাম, দশমিক থেকে অক্টাল করলাম, দশমিক থেকে হেক্সাডেসিমাল করলাম। তো এবার আমার এক্সাম্পল হচ্ছে 4, এক্সাম্পল 4। এবার যদি একটা বড় সংখ্যা থাকে, যেমন 2020, এটা হচ্ছে আমার 10 ভিত্তিক সংখ্যা, এটাকে করতে হবে আমার 16 ভিত্তিক সংখ্যা। তাহলে আমি এখন কিভাবে করব, এটা তো আমি মুখে মুখে করতে পারবো না। তো এটার জন্য নিয়ম হচ্ছে 2020 এইভাবে তোমরা করবা 16। এটা তোমরা ক্যালকুলেটর বা মোবাইলে যে ক্যালকুলেটর রয়েছে বা গুণ করা যায় সেই অনুসারে তোমরা কাজ করবে। অর্থাৎ এইটা করলে তোমার অ্যান্সার হবে, অর্থাৎ 2020 ভাগ 16 যদি তোমরা করো, অ্যান্সার হচ্ছে 126.125, 126.25। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে পয়েন্টের আগে কি রয়েছে, পয়েন্টের আগে রয়েছে 126, এটা তোমরা দেখতে পেলা। সো এই জিনিসটা তোমরা এখানে বসাবা 126। এখন এই যে অর্থাৎ এটি কিন্তু কি ছিল, এটি আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, এটি কি ছিল, আমি 126 কিন্তু বসাই ফেললাম। সো এই জিনিসটা তো তোমার ক্যালকুলেটর বা মোবাইলের মধ্যে অলরেডি টাইপ করাই রয়েছে। সো এখান থেকে তুমি 126কে বাদ দিয়ে দিবা। তাহলে 126কে যদি বাদ দিয়ে দিই আমার থাকবে কি, থাকবে হচ্ছে 0.25। তো এই সংখ্যাটা অবশিষ্ট থাকে। সো এটা কিন্তু আমি এখানে বসাতে পারছি না। তো কি কাজ করবো, এর সাথে আমি আবার 16 গুণ করব। এর সাথে যদি আবার 16 গুণ করি, অ্যান্সার হচ্ছে 4। সো এই 4টাকে কি আমি এখন এখানে বসাই দেব সহজ করে। আমার কিন্তু অলরেডি কাজ শেষ। তো এইবার আমরা কি করব, এবার পরের ধাপে কি কাজ করব, আমরা এই 16 দিয়ে এবার অর্থাৎ 126কে ভাগ করব আমরা 16 দিয়ে। অ্যান্সার হচ্ছে 7.875। তোমরা ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর দিয়ে গুণ করলে তোমরা বুঝতে পারবে 7.875। সো পয়েন্টের আগে তোমরা কি দেখতে পাচ্ছ 7। তো আমরা এখানে 7টাকে মাইনাস করে দেবো। এই 7টাকে মাইনাস করে মানে আমরা এই জায়গায় বসাই দেবো, ঠিক আছে। এবং এখান থেকে মাইনাস করলাম। সো এটা যদি মাইনাস করি তাহলে আমার কি থাকবে, পয়েন্টের পরের অংশ থাকবে। তো সেটা পয়েন্টের পরের অংশ কি 0.875। এটা তোমরা ক্যালকুলেটরে টাইপ করাই রয়েছে বা মোবাইলে। সো এটা কি আমরা বসাতে পারবো না, এটাকে 16 দিয়ে গুণ করলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 14। সো এই 14টাকে আমি এখন এখানে বসাবো মাইনাস করে, ঠিক আছে। এই 14টাকে বসাবো। এরপরে আমরা আবার 16 দিয়ে ভাগ করব। তোমরা দেখতে পাচ্ছ যে যদি আমরা এরকম করি 7 ভাগ 16, অ্যান্সার হচ্ছে 0.4375, অর্থাৎ 4375। তাহলে এখন এই যে পয়েন্টের আগে তোমরা কি পেয়েছো, পয়েন্টের আগে 0 বেস আর কিচ্ছু পাওনি। সো এই 0টাকে এখন এখানে বসাতে হবে। এখন এই সংখ্যাটাকে তো আমরা এখানে রিমাইন্ডার যে অবশিষ্টটা এখানে বসাতে পারছি না। সো এই পয়েন্টের পরের অংশটাকে আবার 16 দিয়ে গুণ করব, করলে আবার ঘুরে ফিরে আমরা কি 7 পাবো। সো এই 7টাকে আমি এখানে বসাবো। তো ইতিপূর্বে তোমাদের একটা বুদ্ধি আমি দেখিয়েছিলাম যে যাকে ভাগ করবো সে যদি ছোট সংখ্যা হয় তাহলে আমরা কি বসাবো, তাহলে এই জায়গায় 0 বসাবো এবং এই সংখ্যাটাকে এখানে আমরা বসাই দেবো। অর্থাৎ দেখতেছো যে তোমরা ভাগ করবা 7কে কি দ্বারা, 16 দ্বারা। তাহলে আমাদের এখানে 0 লিখে এই 7টা এখানে হবে। কিভাবে হলো, দ্যাট ইজ দ্য এক্সপ্লানেশন। অর্থাৎ তুমি যদি 7কে 16 দিয়ে ভাগ করো তাহলে অবশ্যই 0 পয়েন্ট সামথিং পাবা। তাহলে পয়েন্টের আগে তুমি পাচ্ছ কি 0। সো এই 0টা কিন্তু আমরা এখানে বসিয়েছি, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টের পর অংশটা রয়েছে এটা তো অবশিষ্ট অংশ। তো এইটাকে আমি পূর্ণ সংখ্যা করে আবার এখানে আমরা ডান পাশে মাইনাস করে রাখবো। সো পূর্ণ সংখ্যা করার জন্য কি করতে হবে, আবার 16 দিয়ে গুণ করতে হবে। তো তোমরা জানো যে একটা সংখ্যাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে যে রেজাল্ট হবে ওইটা যদি আবার 16 দিয়ে গুণ করা যায় তাহলে আমরা আগের সংখ্যাটাই পাবো। এই জন্য আমরা 7ই ঘুরে পেয়েছি। সো আমরা এখানে 7টা লিখলাম। তো এইটা ছিল আসলে এক্সাম্পল, মানে এক্সপ্লেনেশন কেন এটা হয়। সো আমরা এখন উত্তরটা কীভাবে লিখবো, অতএব লিখবো উত্তরটা 2020 বেস হচ্ছে 10। তো এটা ক্যালকুলেটর দিয়েই তোমরা করবা। এখানে হবে কি, নিচ থেকে উপরে 7, বিটগুলো নিচ থেকে উপরে লিখতে হবে 7। 14 সমান সমান কি, এটা তোমাদেরকে আমি এগুলো তোমাদেরকে লিখতে হবে না, এটা তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলেছি। কারণ আমি যখন থাকবো না বা তোমরা নিজেরাই করবে তখন যাতে করে এটা বুঝতে পারো, এই জন্য আমি জিনিসটা তোমাদেরকে এখানে লিখে রাখছি ডিটেলস কীভাবে হলো কাজটা। একটা স্টেপ যদি বুঝো যে এটা কীভাবে হলো তাহলে প্রত্যেকটা স্টেপই তোমরা এমনি পারবা, ঠিক আছে। সো আমরা দেখতে পেলাম এখানে কত হবে 7, তারপরে 14 মানে কত ডি, অর্থাৎ হেক্সাডেসিমালে সরি এটা হচ্ছে ই, ঠিক আছে। এ হলো 10, বি 11, সি হলো 12, তারপরে হচ্ছে ডি হলো, এ হলো 10, বি 11, সি 12, এ 10, বি 11, সি 12, ডি 13, ই হলো 14। তারপরে আমার এখানে আছে কত 4। সো আমি যে 4 দিলাম, বেস দিলাম 16। তো এইভাবে যদি বড় বড় সংখ্যা আমার পরীক্ষায় আসে সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর বা মোবাইলের যে ক্যালকুলেটর রয়েছে সেটি ব্যবহার করে আমরা সলভ করতে পারি, ঠিক আছে। তো ঠিক একইভাবে আমি এটাকে যদি 10 ভিত্তিক থেকে 16 ভিত্তিক করছি, যার কারণে 16 দিয়ে ভাগ গুণ করেছি। তো এখন ঘটনাটা হচ্ছে যদি এটাকে আমরা অক্টাল করতে বলা হতো তাহলে কি করতাম আমরা,
অর্থাৎ আমরা এটাকে 8 দিয়ে ভাগ করতাম, করার পরে পয়েন্টের আগে যে সংখ্যাটা পেতাম সেটা আমরা এখানে বসাতাম, এবং পয়েন্টের পরে যেটা থাকতো সেটাকে আমরা আবার 8 দিয়ে গুণ করে একটা ইন্টিজার সংখ্যা করে আমরা এখানে বসাতাম। তো এইভাবে করলে কিন্তু আমাদের আর ভুল হবে না, এবং বড় বড় সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে এই প্রসেস অনুসারেই করতে হবে, কারণ বড় বড় সংখ্যার ক্ষেত্রে তুমি তো মুখোমুখি আর ভাগ করতে পারবা না। তো এটি ছিল 4 নম্বর এক্সাম্পল। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে কাজটা করেছি। খুবই সিম্পল, একটা স্টেপ বুঝতে পারলে এগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, আমি কোনো কিছুই হাইড করে কথা বলিনি, অ্যান্সারটা অবশ্যই তোমাকে এভাবে লিখতে হবে। আমি আবারও বলি, এটি তোমার পরীক্ষায় উপস্থাপন করার কোনো প্রয়োজন নেই, এটি তোমার বোঝার জন্য। ঠিক আছে, এই কাজটা তুমি ক্যালকুলেটরে টাইপ করেই করবা। আচ্ছা, তো আমরা দেখলাম এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3 এবং এক্সাম্পল 4, এটা একটা বড় সংখ্যা যেটি ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো আমরা 4টা এক্সাম্পলে দেখলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ সবাই ছিল পূর্ণ সংখ্যা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে সেটা কিভাবে, সেই বিষয়টা সম্পর্কে একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখনো টাইপ 1 এর মধ্যেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু টাইপ 2 তে এখনো যাইনি। সো এটা তোমরা যেভাবে বলছি তোমরা অবশ্যই জিনিসগুলো ক্লাসগুলো খাতায় তুলে নিবা, তাহলে ইনশাল্লাহ তোমার পরীক্ষা পর্যন্ত আর কোথাও আর পড়তে যেতে হবে না, তুমি নিজেই বাসায় দেখলে বুঝতে পারবে। আচ্ছা, যদি এখন এমন হয় যে আমি এবার যদি বলছি আমার এক্সাম্পল দিলাম আমি এবার 5, প্রশ্ন হলো 13.0125 বেস 10, এটি কি করতে হবে আমাদের বাইনারি, এটা একটা প্রশ্ন। তো সেক্ষেত্রে আমরা এখন কি কাজ করব? সেক্ষেত্রে একটা কাজ করব, আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টের আগে একটা সংখ্যা রয়েছে 13, এটা একটা পূর্ণ সংখ্যা, এবং এরপরে রয়েছে একটি ভগ্নাংশ সংখ্যা। সো আমরা কি কাজ করব? অ্যাকচুয়ালি এখানে অঙ্ক রয়েছে 2টি। সো 2টি অঙ্ককে আমরা করব এখন। তোমাদের পরীক্ষা সাধারণত এইরকম টাইপেরগুলোই বেশি আসে, অর্থাৎ পয়েন্ট মিলায়া থাকে। তো সেক্ষেত্রে আমরা কি কাজ করব? পয়েন্টের আগে যেটি রয়েছে সেটিকে আমরা আগে সমাধান করব। এটি হচ্ছে প্রথম অংশ। সো 13কে যদি আমরা সমাধান করি, অর্থাৎ বাইনারি করি, তাহলে কি করতে, 2 দিয়ে ভাগ করতে হবে। তো এইবার আমি আর ভাগ করে দেখাবো না, আমি ডিরেক্ট করে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ 13কে যদি 2 দিয়ে ভাগ করা যায় 6 2 12, 6 হচ্ছে রেজাল্ট, আর ফলাফল থাকবে 1। ঠিক আছে, সো এইবার আমরা আবার যদি 2 দিয়ে ভাগ করি, কেন 2 দিয়ে করছি? কারণ আমরা বাইনারি সংখ্যা যাব, তাই 2 দিয়ে করছি। সো আমরা এবার করতে পারি 3 2 6, অবশিষ্ট কি হবে 0। তোমরা এখানে মিলায়া দেখবা, অনেক সময় এখানে এমন একটা সংখ্যা বসাও যার সাথে এটা গুণ করলে এটা ছোট হয়ে যায়। তোমরা এরকম অবশ্যই মিলায় দেখবা। আমি অনেক সময় খাতা দেখার সময় করি, যেমন এখানে 3 2 6 হবে, এখানে আবার বসায় রাখছো 8, তাহলে 8 আর 2 আর 8 গুণ করলে তো 16 হবে। এখানে কি 16 ছিল না? তোমরা এই কাজটা অনেকে করো, তো এটা বুঝে করবে অবশ্যই। 2, তাহলে 2কে যদি আমরা 3 দিয়ে ভাগ 2 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে কি হবে? 2 কে 2, তাহলে অবশ্য 3 দিয়ে লাগাল কত হবে? 1। সো আবার দিব 2 দিয়ে। সো এইটি হচ্ছে ছোট সংখ্যা, এখানে হবে 1। কেন? আমরা 2 দিয়ে 1কে ভাগ করলে এটা হলো ছোট সংখ্যা, এটা এখানে বসবে। অতএব আমার অ্যান্সার হয়ে গেল কত? 13 বেস 10, অ্যান্সার লিখব নিচ থেকে উপরে 1101। ঠিক আছে, বেস 2 শেষ। সো প্রথম অংশের কাজ শেষ। এবার আমরা ভগ্নাংশ অংশের ক্ষেত্রে আমরা অবশ্যই উপরে লিখতে পারি, পূর্ণ অংশের ক্ষেত্রে এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লিখতে পারি। ঠিক আছে, পূর্ণ অংশের ক্ষেত্রে ঠিক আছে, এই জিনিসটা লিখতে পারি আমরা, লিখলে ভালো। আচ্ছা, সো এবার ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কাজ করব, অর্থাৎ ক্ষেত্রে যদি নাও লেখো তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, সো আমরা কি লিখবো? এই ক্ষেত্রে আমরা কাজ করবো একটা পূর্ণ অংশ, আর এখানে লিখবো ভগ্নাংশ। তো দেখতে পাচ্ছ এখানে আছে কত? 0.125। তো আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের এরকম পয়েন্টের অঙ্ক থাকবে, অর্থাৎ পয়েন্ট থাকবে, তখন আমাদের কি কাজ করতে হবে? তখন আমাদেরকে গুণ করতে হবে। তখন আমরা কি গুণ করবো কি দিয়ে? আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের 13 একটা পূর্ণ সংখ্যা ছিল, ইন্টিজার সংখ্যা ছিল, তখন আমরা এটাকে গুণ করেছি। কত দিয়ে গুণ করেছি? যেই সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দ্বারা আমরা ভাগ করেছি। তো যদি এখন এবার ভগ্নাংশ থাকে তাহলে আমরা গুণ করব। কি দিয়ে গুণ করব? অবশ্যই 2 দিয়ে গুণ করব, কারণ আমরা বাইনারি সংখ্যায় যাচ্ছি। সো আমরা এটাকে 2 দিয়ে গুণ করব। আমরা যদি 2 দিয়ে গুণ করি, তোমরা জানো যে এটি যদি ক্যালকুলেটরে গুণ করা যায় 0.125 গুণন 2, অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হবে তোমরা গুণ করলে হচ্ছে এখানে হবে 250। তো 25 লিখতেও পারো, 0.25 লিখলেই হবে, অর্থাৎ 25-এর পরে 0 না দিলেও হবে, অর্থাৎ 0.25। ঠিক আছে, তো আমরা এর আগে পয়েন্টের আগে কিছু পাইলাম না? কিছু পাইনি, সো 0 লিখতে হবে। তো এটাকে যদি আমরা আবার 2 দিয়ে গুণ করি, কি পাবা? 0.50, 0.5 লিখলেই হবে, 0.0 না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তার সামনে কি পাইছো? 0। এবার 0.25কে যদি 2 দ্বারা গুণ করো, অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 1।
তো ওয়ানটাকে কীভাবে লেখা যায়, ওয়ানটাকে 1.0 আকারে লেখা যায় না। সো এই ওয়ানটাকে বলা হচ্ছে পূর্ণ অংশ আর এটাকে বলা হচ্ছে ভগ্নাংশ অংশ। সো আমরা এই জন্য এই পূর্ণ অংশের ক্ষেত্রে যে ওয়ান পেলাম সেই ওয়ানটা আমরা এইদিকে লিখবো, আর যেহেতু পূর্ণ অংশ পেয়েছি সো সেটাকে আমরা তা পয়েন্টের পরের অংশ আমরা 0 লিখতে পারি। যেমন 5কে কি লেখা যায়, 5.0 লেখা যায় না। সো এই 5টা হচ্ছে পূর্ণ অংশ আর এই পয়েন্টের পরে এটা 0 রেখে দিব, আমরা দিলাম। তো এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা যে এখানে 0 পাইছি, সো এই 0-র সাথে যদি এখন আমরা আবার 2 গুণ করি তাহলে কিন্তু ঘুরে 0ই হবে। তো আমরা কখন থেমে যাব, যদি আমরা পূর্ণ অংশ পাই তাহলে থেমে যাব। দেখতে পাচ্ছি আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি, সো আমরা থেমে যাব, আর করার কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা কি কাজ করব, তো এখন আমরা লিখবো এখানে অতএব 0.125 বেস 10 অ্যান্সার লিখবো। তোমরা দেখেছো যে যদি আমাদের পূর্ণ সংখ্যা থাকে তাহলে বিটগুলো লিখতে হয় নিচ থেকে উপরে, এবার যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে বিটগুলো লিখতে হবে উপর থেকে নিচে, ঠিক আছে। আচ্ছা, সো আমার যেহেতু পয়েন্টের অঙ্ক, সো আমাকে প্রথমে পয়েন্ট দিতে হবে, এই পয়েন্টটা আমি প্রথমেই দিব। তারপরে কী পেয়েছি 0 0 1, সো লিখবো 0 0 1 লেখা আমার শেষ, বেস অবশ্যই 2। সো এখানেও বেস দিতে হবে, এখানেও বেস দিতে হবে। আমার কিন্তু অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন অ্যান্সারটা দাঁড় করাবো কীভাবে সেটি একটু তোমরা খেয়াল করো। তো অ্যান্সারটা লেখার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমার নিচে জায়গা নেই তাই আমি উপরে লিখতেছি, তোমরা আমাদেরকে অবশ্যই নিচে লিখতে হবে। অতএব অ্যান্সার লিখবা যে 13.125 বেস 10 অ্যান্সার কি, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে আমরা পাইছি 1101। সো আমরা পয়েন্টের আগে 13 জন্য যা পাইছি সেটা আমরা লিখবো 1101 পয়েন্ট। পয়েন্টের পরে যা পাইছি অর্থাৎ 0.125 এর জন্য কি মান পেয়েছি 001, সো 001 বেস 2 শেষ, এটি আমার অ্যান্সার। সো এইভাবে তোমাদেরকে অ্যান্সার দাঁড় করাতে হবে, এটি হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। সো সবগুলোর ক্ষেত্রে একই উত্তর। যদি আমাদের এখানে এটি যদি আমাদের ভগ্নাংশ, এখানে যদি আমাদের অক্টাল হতো তাহলে কি কাজ করতাম, এই যে 13কে আমরা 8 দিয়ে ভাগ করে করে অক্টাল করতাম, আর 0.125কে আমরা কি দিয়ে গুণ করতাম, 8 দিয়ে গুণ করতাম। ঠিক একইভাবে 13.125 মানে 1 2 5 যদি 10 ভিত্তিক থাকতো এবং এখানে যদি 16, সো এইখানে এই সংখ্যাটাকে আমরা 16 দিয়ে ভাগ করে আমরা সেটাকে করতাম। অ্যাকচুয়ালি এটাকে 16 দিয়ে ভাগ করা যেত না, কারণ 13 একটা মোটামুটি হেক্সাডেসিমাল সংখ্যার চিহ্নই রয়েছে, সেটি হচ্ছে সি, সি মানে তো হচ্ছে 12, সেটা হলো ডি। তো এই হচ্ছে গল্প। তো আমরা এটা মোটামুটি বুঝতে পেরেছি কিভাবে কাজ করলাম। তো এবার আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, এভাবে অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষায় আসবে অঙ্কগুলো, তোমরা বুঝতে পেরেছো। মূল কথা হচ্ছে এই যে ভগ্নাংশটার ক্ষেত্রে কিভাবে করতে হবে। যদি এই যে 0.125 10 ভিত্তিতে 8 থাকতো তাহলে 8 দিয়ে আমরা গুণ করতাম। তো একটা জিনিস মনে রাখতে হবে যে কখনো এটা শেষ হবে না। যদি কখনো শেষ না হয়, আমি একটা সেরকম এক্সাম্পল করে দেখাচ্ছি তোমাদের। এটা আমি মুছে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আচ্ছা যদি এবার এমন হয় যে আমার পয়েন্টের আগে কিছু নাই, এটাকে এক্সাম্পল এবার আমি 6 বললাম, এক্সাম্পল 6 বলা আছে 0.36 বেস হচ্ছে 10, এটাকে যেতে হবে বলেছে ওরা 8 বেস। তাহলে এখন তুমি কি কাজ করবা, এবার তুমি ডাইরেক্ট সলিউশন করবা, যেহেতু তোমার আগে কোনো অঙ্ক নাই, পূর্ণ অংশ ভগ্নাংশ। তো এখানে কত লিখবা 0.36, কত দিয়ে গুণ করবা 8 দিয়ে। কেন, কারণ অক্টাল সংখ্যা যেতে হবে তাই 8 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো এটাকে যদি তুমি 8 দিয়ে গুণ করো তাহলে অ্যাকচুয়ালি কি হবে সেই বিষয়টা একটু দেখো। তোমাদের কাছে যাদের কাছে ক্যালকুলেটর রয়েছে, এটাকে গুণ করলে অ্যান্সার হবে 2.88, অর্থাৎ এটিকে যদি আমরা গুণ করি 0.36 গুণন 8 তাহলে অ্যান্সার হচ্ছে 2.88। তো আমরা দেখতে পাচ্ছি পয়েন্টের আগে কি পাচ্ছি আমরা 2, সো 2টা হবে আমার এই দিকে, আর পরে থাকবে কি 0.88 শেষ। এবার আমরা 2 দিয়ে গুণ করব, আবার কাকে গুণ করবো এই জিনিসটাকে। তোমরা অনেক সময় এখানে একটা বড় ভুল করো, সেই ভুলটা হচ্ছে কি জানো, তোমরা এই যে 0.288 পাইছো এইটাকে আবার 8 দিয়ে গুণ করো, তাহলে তো 16 পয়েন্ট সামথিং হয়ে যাবে, ঠিক আছে। এইদিকে 16 পয়েন্ট সামথিং হয়ে যাবে, তো 16 পয়েন্ট সামথিং হলে তো হবে না, কারণ অক্টাল সংখ্যার চিহ্ন কয়টা 0 থেকে 7, সো এইদিকে অবশ্যই 0 থেকে 7-এ থাকবে, এর বেশি হবে না কখনোই। তার মানে কি আমরা সবসময় যে আমরা যে এটা গুণ করে পেলাম 2.88, সো আমরা 2টা এইদিকে লিখেছি, 0.88 এদিকে লিখছি। সো এখন আমরা যখন গুণ করবো, সরি এখানে 2 দিয়ে গুণ হবে না, গুণ হবে 8 দিয়ে, ঠিক আছে। সো আমরা 0.88কে এই যে পয়েন্টের পরের সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করব। তো তোমরা দেখতে পাচ্ছ 0.88কে যদি আমরা গুণ করি, অর্থাৎ 0.88কে যদি আমরা গুণ করি 8 দ্বারা, তাহলে অ্যান্সার হচ্ছে 7.04। তাহলে এবারও দেখতে পাচ্ছ পয়েন্টের আগে কি হয়েছে 7, তাহলে এই 7টা হবে এই দিকে, আর পয়েন্টের পরের অংশ হচ্ছে 0.4, এটাকে হবে এই দিকে, ঠিক আছে। এবার আবার 8 দিয়ে গুণ করব। তো আমরা যদি আবার 8 দিয়ে গুণ করি, তোমরা দেখতে পাচ্ছ
তাহলে এটা যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার হবে 0.3, 4×32, পয়েন্টের আগে কিচ্ছু হচ্ছে না, 0। এইবার আমরা যদি একে আবার 8 দিয়ে গুণ করি তাহলে তোমরা কী হবে, তোমরা দেখতে পাচ্ছ এটাকে যদি আমি আবার 8 দিয়ে গুণ করি অর্থাৎ 8 × 16, এটার অ্যান্সার হচ্ছে 2.56, অর্থাৎ 0.2 এইদিকে হবে, এটা 0.56 হবে এই দেখ। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে এইভাবে চলতেই থাকবে। যদি আমার এখানে শুধুমাত্র আমরা 2 পেতাম তাহলে এইদিকে হতো 2 আর এইদিকে হতো 0 0, সেক্ষেত্রে অঙ্কটা আমার থেমে যেত। যেহেতু আমার এটা 0.56 পাচ্ছি, কারণ এটা আবার আমাদের ধাপে ধাপে চলতেই থাকবে, এটা শেষ হবে না। সো এইরকম যদি হয় তাহলে তোমরা 1 2 3 4 4টা অথবা 5টা স্টেজ করবে, এরপরে আর তোমরা করবা না। সো এখানে তোমরা অবশ্যই ডট 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 দিয়ে দেবে, কারণ এটা শেষ হবে না, এটা চলতেই থাকবে। যদি 4টা বা 5টা ধাপ করার পরে দেখা যাচ্ছে এখানে পূর্ণ সংখ্যা 4 আসছে, তাহলে এদিকে হবে 4 আর পয়েন্টের পরে হবে 0। সো পয়েন্টের পরে 0 হয়ে গেলে থেমে যাবে, আর করার প্রয়োজন নেই। যেহেতু পয়েন্টের পরে আমরা ওই রকম সংখ্যা পূর্ণ সংখ্যা পাচ্ছি না, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যায় পেয়ে যাচ্ছি, সো সেক্ষেত্রে আমাদের 4টা বা 5টা ধাপ করার পরে আমরা ডট ডট দিব, এরপরে আমরা করবো না। তো আমরা অ্যান্সারটা এখন কীভাবে লিখবো, অবশ্যই লিখবো এরকমভাবে 0.36 বেস 10। প্রথমেই অবশ্যই পয়েন্ট দিতে হবে, তো আমরা কী করবো উপর থেকে নিচ। সো এই চিহ্নটা তোমাদেরকে বোঝার জন্য দিচ্ছি, 272702, যেহেতু শেষ হয়নি অবশ্যই ডট ডট দিতে হবে, বেজ হচ্ছে 8 শেষ। এভাবে আমরা করব। ঠিক একইভাবে এইটাকে যদি আমাদের 16 বলা থাকতো তাহলে 16 দিয়ে গুণ করতে হতো, ঠিক আছে, যদি আমাদের হেক্সাডেসিমাল করতে হতো। সো টাইপ 1 এর মধ্যে আমি 6টি এক্সাম্পল করিয়েছি, আশা করি এইগুলোর মধ্যেই হবে, এছাড়া আর অন্য কোনো প্রবলেম তোমাদের পরীক্ষায় বা এরকম কখনো থাকবে না। সো এই 6 টাইপের প্রশ্নই তোমার মানে 6টি এক্সাম্পলের মতো করেই প্রশ্ন থাকবে টাইপ 1 এর মধ্যে। অর্থাৎ আমরা এই টাইপ 1 এর মধ্যেই কিন্তু আমরা 6টি এক্সাম্পল অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এবার আমরা একটু এটা ঘুরিয়ে দিব, আমরা একটু অন্য কাজ করব, অর্থাৎ একটি বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় আনবো, একটি অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় আনবো, একটি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আবার দশমিক সংখ্যায় আমরা ফিরে আসবো। তাহলে আমি এটা মুছে দিলাম, অর্থাৎ এবার আমরা টাইপ 2 তে চলে যাব। অর্থাৎ এখানে আমার এই জিনিসগুলো থাকুক, অর্থাৎ আমরা এবার ঘুরে যাব। অবশ্যই খাতায় তোমরা সবগুলো এক্সাম্পল তুলবে, তাহলে তোমার জন্য খুবই এটা হেল্পফুল হবে। আচ্ছা, এবার আমার হচ্ছে টাইপ 2, অর্থাৎ দ্বিতীয় টাইপের অঙ্ক, টাইপ 02, আগে ছিল 01, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমরা একটা বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, সংখ্যা থেকে সব সংখ্যা থেকে আমরা কোথায় আসবো, দশমিক সংখ্যায় আসবো, বেজ হচ্ছে 10, ঠিক আছে। তো তোমরা জানো যে আমি একটা জিনিস তোমাদেরকে দেখি যে এই যে কোনো সংখ্যাকে ওই সংখ্যার বেজের পাওয়ার দিয়ে প্রকাশ করা যায় বা উপস্থাপন করা যায়। যেমন একটি সংখ্যা যদি আমি এভাবে লিখি 375 এভাবে যদি লিখি, এবং এই সংখ্যাটাকে যদি আমি দশমিক সংখ্যা বলি, তাহলে তার ভিত্তি বা বেজ হবে কত, 10। কেন? কারণ তোমরা জানো যে 0 থেকে 9 এই মোট 10টি চিহ্ন দিয়ে আমরা সংখ্যাটাকে লিখি। সো সংখ্যাটাকে যেহেতু আমি দশমিক সংখ্যা ধরেছি, তাহলে তার ভিত্তি হচ্ছে 10। এই কারণে সংখ্যাটাকে 10-এর পাওয়ার দিয়ে প্রকাশ করা যাবে। যেমন আমরা লিখতে পারি 375, লিখতে পারি না 375কে 300 + 70 + 5। তো এটাকে আমরা এখন কীভাবে লিখতে পারি, 3 × 10⁻², প্লাস 7 × 10⁻1, 5 × 10⁻0। তো আমি যেটা বললাম যে প্রত্যেকটা সংখ্যাকে ওই সংখ্যার বেজের পাওয়ার দিয়ে প্রকাশ করা যায়। আমি আবারও বলছি, প্রতিটি সংখ্যাকে ওই সংখ্যার বেজের পাওয়ার বা ঘাত দিয়ে প্রকাশ করা যায়। তো দেখা যাচ্ছে এই যে এই সংখ্যাটা দশমিক সংখ্যা, তাই তার বেজ হচ্ছে 10। সো দেখো 10-এর পাওয়ার দিয়ে আমরা সংখ্যাটাকে প্রকাশ করেছি, দেখছো খুব সুন্দর করেই করতে পেরেছি। তো একটা জিনিস দেখো, এই লাইনটা থেকে এই লাইনে আসা যায়, এই লাইন থেকে আবার এই লাইনে আসা যায়, আলটিমেটলি আবার এই লাইন থেকে ঘুরে এই লাইনে যাওয়া যায়, আবার এই লাইন থেকে ঘুরে এই লাইনে যাওয়া যায়। দেখো যে 375 যোগ করলে 375। তো দেখো 3 × 10⁻², 10⁻² মানে কত, 100। সো ওর সাথে যদি 3 গুণ করি তাহলে আবার 300ই হবে। ঠিক 7 × 10⁻1, আমরা যদি 10⁻1 মানে 10, ওর সাথে যদি 7 গুণ করা যায়, অ্যান্সার হবে 70। একইভাবে 5 × 10⁻0, তোমরা জানো ছোটোবেলায় করেছো সূচকের নিয়ম, a⁻0 দ্যাট ইজ হচ্ছে 1, সামথিং টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1। সো যেহেতু a⁻10⁻0 তার মানে 1, ওর সাথে 5 গুণ করলে আবার 5ই হবে। সো এই লাইন থেকে এই লাইনে যেতে পারবো, এই লাইন থেকে এই লাইনে যেতে পারবো, আবার এখান থেকে এখানে আসতে পারবো, এখান থেকে এখানে আসতে পারবো। তো এখান থেকে আমরা কি দেখতে পেয়েছি, যেহেতু আমার সংখ্যাটি রয়েছে 3টি ডিজিট, 1টা ডিজিট, 2টা ডিজিট, 3টা ডিজিট, তাহলে যার কারণে 10-এর পাওয়ার কথা থেকে শুরু হয়েছে, 10-এর পাওয়ার শুরু হয়েছে 2 থেকে 1 ঘর কম থেকে, ঠিক আছে। তো তোমাদের আরও একটা প্রশ্ন অনেকে হয় যে স্যার আপনি এখানে 10-এর পাওয়ার আপনি 2 থেকে দিচ্ছেন কেন, 3টা সংখ্যা আছে 3 থেকে দিব। তো 3টা সংখ্যা আছে 3 থেকে যদি তুমি দাও,
তাহলে একটা প্রবলেম আছে, কীরকম, যে 10⁻³ মানে 10⁻³ সমান সমান কত, 1000। তো 1000 সাথে যদি 3 গুণ করো কত হবে, 3000। তো আমার এখানে কি 3000 আছে না, আমি কেন সমান সমান লিখতে পারবো, যদি এটার থেকে এটা লাইন ইকুয়াল হয় তবেই তো সমান সমান লিখতে পারবো, তাছাড়া কি লিখতে পারবো, কারণ এটা হচ্ছে 3000 আর এখানে থাকছে 375, দুইটি তো এক হবে না, সো আমি ইকুয়াল লিখতে পারবো না। তাহলে এমনভাবে আমাকে এটা ভাঙাতে হবে যাতে করে আমার এটা ঠিকঠাক থাকে। সো এই প্রসেস অনুসারে ভাঙালেই সংখ্যাটার ফলাফলটা ঠিক থাকবে। তো এই জন্য দেখো আমার সংখ্যা যদি থাকে 3টা, তাহলে 10-এর পাওয়ার 1 থেকে কম থেকে শুরু করতে হবে। দেখো 10-এর পাওয়ার 2, তো এখানে আমার এই যে প্রথম সংখ্যাটা আছে, তারপরে 10-এর পাওয়ার 1, তাহলে দ্বিতীয় সংখ্যাটা এখানে দেখো, তারপরে 10-এর পাওয়ার 0, এখানে দেখো তৃতীয় সংখ্যাটা আছে। তো আমরা এইখান থেকে দুইটি জিনিস বুঝলাম। 1 নাম্বার জিনিস, প্রতিটি সংখ্যাকে ওই সংখ্যার যে বেস থাকবে তার পাওয়ার বা ঘাত দিয়ে প্রকাশ করা যাবে, এটা 1 নাম্বার শিক্ষণীয় বিষয়। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে সংখ্যাটিতে জয়টি ডিজিট থাকবে তয়টি 10-এর পাওয়ার তার থেকে তত কম হবে, বা সংখ্যাটির পাওয়ার তার থেকে তত কম হবে। যেমন 3টি ডিজিট রয়েছে, এই জন্য 10-এর পাওয়ার আমাদের 2 থেকে শুরু হয়েছে, 1 ঘর কম থেকে শুরু হয়েছে। কেন 10-এর পাওয়ার দিয়ে শুরু করেছি আমরা, কারণ এই সংখ্যাটিকে আমরা দশমিক সংখ্যা বলেছিলাম, এর বেস এই জন্য 10, যার কারণে 10-এর পাওয়ার দিয়ে শুরু হয়েছে। যদি এই সংখ্যাটাকে আমরা অক্টাল সংখ্যা বলতাম তাহলে তার বেস হইতো 8, এবং সেক্ষেত্রে 8-এর পাওয়ার দিয়ে সংখ্যাটাকে আমার উপস্থাপন করতে হতো। এটি ছিল আমাদের এখানকার মূল শিক্ষণীয় বিষয়। তো যারা এই কথাটা আমার বুঝতে পেরেছ তারা টাইপ 2 সমস্ত অঙ্কগুলি তারা ইনশাল্লাহ পারবে। দেখো টাইপ 2 এর মধ্যে যে প্রথম এক্সাম্পলটা আমি দিব, এক্সাম্পল 1। তো আমি যদি একটা প্রশ্ন দিই 1011, ঠিক আছে, সরি আমি এখানে একটা 1 দিলাম, এইভাবে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কত, 2 ভিত্তিক সংখ্যা। তো আমাকে করতে বলেছে কত, 10 ভিত্তিক টাইপ 2 তে। তো আমি কি কাজ করব, তো দেখতেই পাচ্ছ সংখ্যাটা আছে এখানে কত, বেজ আছে 2, তার মানে এটা বাইনারি সংখ্যা। যেহেতু সংখ্যাটার বেজ 2, তার মানে এই সংখ্যাটাকে 2-এর পাওয়ার দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। তো আমরা লিখি তাহলে কিভাবে লিখবো, প্রথম ডিজিট লিখবো 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত থেকে শুরু করব, 1 2 3 4টি ডিজিট রয়েছে, সো 2-এর পাওয়ার শুরু হবে 3 থেকে। আমি আবারও বলছি কেন 2-এর পাওয়ার নিলাম, কারণ সংখ্যাটা বাইনারি, এর বেস 2 দেয়াই আছে, সো যার কারণে 2-এর পাওয়ার দিয়ে আমরা লিখবো সংখ্যাটাকে। তাহলে 2-এর পাওয়ার কত থেকে শুরু করব, দেখতে পাচ্ছি এখানে 4টি সংখ্যা রয়েছে, এই জন্য 1 ঘর কমাই নিতে হবে, নিলাম ব্র্যাকেট যোগ। এরপরে কি লিখবো, আমার দ্বিতীয়টার জন্য আমরা 1 গুণন 2 টু দি পাওয়ার, এবার যেহেতু 2 টু দি পাওয়ার 3 হয়েছে, সো 2 টু দি পাওয়ার এবার 2 হবে, যোগ। এবার তৃতীয় ডিজিট কত আছে, 0 গুণন 2 টু দি পাওয়ার 1, সিমিলার হইতে 1 গুণন 2 টু দি পাওয়ার 0, শেষ। তো আমরা এখন দেখি এটা কি হবে, 1 গুণন 2 টু দি পাওয়ার 3 মানে কত, 2 টু দি পাওয়ার 3 মানে 8। তোমরা অনেকেই 3 2 গুণ 6 করো, এটা 3 আর 2 গুণ না, অ্যাকচুয়ালি 3টা 2 গুণ করলে যা হবে তা, ঠিক আছে। 1 গুণন 4, 0 গুণন 2, কেন 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, এখানে তোমরা 2 কে 2 লেখো, এটা ভুল একটা, কারণ সামথিং টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1, 2 এর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এখন আমরা কি কাজ করব, 8 4 0 1। তো তোমরা দেখতে পাচ্ছ এই 8 আর 4 এর যোগ করলে কত, 12, 12 সাথে 1 যোগ করলে 13, শেষ 13। অতএব আমরা অঙ্কটার উত্তর অবশ্যই এইভাবে লিখব, 1101 বেস 2 সমান সমান 13 বেস 10, শেষ। আমার অঙ্কটা কিন্তু অলরেডি হয়েছে। তো তোমরা দেখতে পেয়েছো খুবই সহজেই আমরা এক্সাম্পল 1 করেছি, অর্থাৎ আমি একটু আগেই তোমাদেরকে বলেছি, আমি আবারও বলছি সংখ্যাটা বাইনারি, কেন বেস বলে দেওয়া আছে 2, আমাকে যেতে হবে কোথায়, 10 ভিত্তিক সংখ্যায় যেতে হবে। যেহেতু আমার সংখ্যাটার বেস 2 দেওয়া আছে, সো সংখ্যাটাকে 2-এর পাওয়ার দিয়ে আমরা প্রকাশ করব। অঙ্ক রয়েছে এখানে 4টি, তাই জন্য 2-এর পাওয়ার 3 থেকে শুরু হবে, 1 ঘর কম থেকে। আমাদের 2 টু দি পাওয়ার 3 গুণন প্রথম অঙ্ক যোগ তারপরে দ্বিতীয় অঙ্ক গুণন 2 টু দি পাওয়ার 2, এরকমভাবে কাজ করতে হবে, আর বাকিটা নর্মাল অঙ্কের মতোই। সো আমরা লাস্টে উত্তরটা অবশ্যই এভাবে লিখবো। তো এক্সাম্পল 1 তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, খুবই সহজ। তো একইভাবে আমাদের যদি এবার এক্সাম্পল 2 দিব আমরা, যেটি হচ্ছে অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা তৈরি করব, একই প্রসেস, অন্য কোনো বিষয় নয়, খুবই সিম্পল। সো আমি এখানে লিখলাম এক্সাম্পল হচ্ছে 2। আমাদের এবার প্রশ্ন হলো যে 117 এটিকে বললাম আমি অক্টাল সংখ্যা, বানাতে হবে কি দশমিক সংখ্যা। তো আমি কি কাজ করব, তো যেহেতু বেজ আছে 8, তার মানে 8-এর পাওয়ার দিয়ে প্রকাশ করতে হবে। সংখ্যাটিতে ডিজিট রয়েছে কয়টা, 3টি, সো প্রথমে আছে 1, যেহেতু 3টি রয়েছে, সো 8-এর পাওয়ার 2 থেকে শুরু হবে 2, যোগ
এবার 7 গুণন 8 টু দি পাওয়ার 1 যোগ 5 গুণন 8 টু দি পাওয়ার 0 শেষ। সো আমরা কী কাজ করবো 1 গুণন 64, কারণ এটির সাথে গুণ করলে কি হয় 7 গুণন 8 টু দি পাওয়ার 1 মানে 8। তোমরা এখানে অবশ্যই 5 লিখবা, অনেকেই ভুলটা করো, এটা হবে না, এটা বুঝো, তোমাদের খাতা দেখার সময় আমি এই ভুলটা পাই। 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এখন কি হবে 64, এখানে দেখতে পাচ্ছ 4 কত 56, 5 একে 5। আমি যদি সম্পূর্ণ সংখ্যা যোগ করি 5 আর 6, 5 6 11, 11 আর এখানে যদি যোগ করি 5 4, তাহলে সেটা হচ্ছে 15, 15 5 হাতে রইল 1, 5 আর একে হচ্ছে 6, 6 6 12, 125। আমার যোগটা তোমরা একটু চেক করবা যোগটা ঠিক আছে কিনা। 0.75 অক্টাল সংখ্যা, এটাকে ডেসিমেল করলে 125 হয় 10 বৃদ্ধি সংখ্যা। তো আমরা খুব সহজেই করতে পেরেছি, তোমরা দেখতে পেয়েছো। আমরা এইভাবেই আমরা একটা অক্টাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেললাম। তো একইভাবে যদি আমাদের আরেকটা প্রশ্ন থাকে এরকম, যে এটাকে আমি বলছি এক্সাম্পল 3, যদি এমন হয় যে 1 1 1 2 ই, এরকম যদি সংখ্যা থাকে হেক্সাডেসিমেল, করতে হবে আমাকে 10 ভিত্তিক। তো আমি কি কাজ করব 1 গুণন 16 টু দি পাওয়ার 2 যোগ 2 গুণন 16 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার 1 যোগ ই মানে কত, এ মানে হচ্ছে 10, বি 11, সি 12, ডি 13, ই 14, 14 গুণন 16 টু দি পাওয়ার 0। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হবে কত 1 গুণন 16 স্কোয়ার মানে কত 256, অর্থাৎ 16 স্কোয়ার। আর এখানে 2 গুণন 16 টু দি পাওয়ার 1 মানে 16, এখানে 14, 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1, 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। সো আমরা এখানে কি লিখতে পারবো 256 যোগ 16 দুগুণ 32, 14 কে 14, যোগ বিয়োগগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। 4 আর 2 হচ্ছে 6, 6 6 12, 2 হাতে রইল 1, এখানে 1 সাথে 1 যোগ করলে 2, 2 সাথে 3 যোগ করলে 5, 5 5 10 0 হাতে রইল 1, এটাকে আমরা যোগ করব 3। ঠিক আছে, তো অবশ্যই যোগগুলো তোমরা মিলায় ক্যালকুলেটর দিয়ে করে দেখে নিবা। 1 2 ই বেজ হচ্ছে 16, কত পেলাম 302, কারণ আমার কাছে আমি মুখোমুখি করছি, অনেক সময় ভুল হয়ে যেতে পারে যোগ করাতে। সো এটি হচ্ছে আমার বেজ হচ্ছে 10। আমরা খুব সহজেই কাজগুলো করে ফেললাম, তোমরা দেখতে পেয়েছো। 5, আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে, ভুল হওয়ার কথা না। তো আমরা দেখতে পেলাম খুব সহজেই, তোমরা দেখলা এখানে আমি খুব সহজেই টাইপ 2-র মধ্যে একটি বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় বা দশমিক সংখ্যায় ফিরিয়ে নিয়ে আসলাম, একটি অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় ফিরিয়ে নিয়ে আসলাম, একটি হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় ফিরিয়ে নিয়ে আসলাম। তো তোমরা দেখতে পেয়েছো আমি 3টি এক্সাম্পল করিয়েছি, এভাবেই প্রশ্নগুলো হয়। তো আমরা মোটামুটি যা দেখলাম সবগুলি হচ্ছে ইন্টিজার সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছি। যদি এবার একটু পয়েন্ট থাকে বা ভগ্নাংশ থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে সে বিষয়টা একটু দেখাবো। আচ্ছা, তোমরা অবশ্যই এক্সাম্পলগুলো তুলে নিবে, আমি বারবার বলছি, কারণ খাতায় তোলা থাকলে অনেক সুন্দর করে তোমরা সব বুঝতে পারবে। আচ্ছা, এবার এক্সাম্পল নাম্বার হচ্ছে 4। যদি এমন হয় 1 1 0 1 0 1, এই যে একটা সংখ্যা, এটা কিছু পয়েন্টের, এটাকে করতে বলেছে আমাকে 10 ভিত্তিক। তো একটা জিনিস তোমরা মনে রাখবা, ছোটোবেলায় তোমরা গ্রাফ কাগজে কাজ করেছো, যে এরকমভাবে যদি গ্রাফ হয়, এটা যদি 0 পয়েন্ট থাকে, এদিকে যদি 0 +1 +2 +3, অর্থাৎ +3 এই দিক থেকে যদি তুমি হাঁটা শুরু করো, এইদিকে আসো, প্রথমে +3 পাবা, তারপর +2 পাবা, তারপর +1 পাবা, তারপর 0 পাবা, তারপর এইদিকে কী পাবা -1 -2 -3। ছোটোবেলায় তোমরা গ্রাফ কাগজে করেছো, তো দ্যাট ইজ, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হলো মূল বিষয়। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা, এটি হচ্ছে মূল বিষয়, এই যে মূল বিন্দু। সো দেখো যে আমরা যদি এই দিক থেকে আসি, অর্থাৎ এই যে রাইট হ্যান্ড সাইড থেকে এই দিকে আসি, তাহলে প্লাস পাবো, প্রথমে প্লাস থেকে পাবো 0, 0-র পরে কী পাবো আমরা -1 -2 -3। তো এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমার হয়ে গেছে, কখনোই ভুল হবে না। তো এই ক্ষেত্রে একটা জিনিস কাজ করবা, তোমাকে প্রথম চিন্তা করতে হবে যে পয়েন্টের আগে কয়টি ডিজিট রয়েছে, এটা দ্যাট ইজ দ্য মেইন কনসিডারেশন। তোমরা দেখতে পাচ্ছ পয়েন্টের আগে রয়েছে 2টি ডিজিট, 3টি ডিজিট,
সো আমাকে এখন তাই করতে হবে পয়েন্টের আগে, যেহেতু আমি 3টি ডিজিট পেয়েছি। সো আমি যেহেতু 2-এর পাওয়ার দিয়ে সংখ্যাটাকে লিখবো, কেন? কারণ সংখ্যাটি বাইনারি সংখ্যা হিসেবে রয়েছে। সো যার কারণে আমি প্রথমেই লিখবো 1 গুণন 2^2। কেন 2 নিলাম? এই যে আমরা বললাম যে সংখ্যার ডিজিট রয়েছে পয়েন্টের আগে 3টি, পয়েন্টের আগেটা চিন্তা করতে হবে, পয়েন্টের পরেরগুলো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যোগ, তারপরে আমার দ্বিতীয় যে ডিজিট রয়েছে সেটি গুণন 2^1। তারপরে কি লিখবো আমরা? 0 গুণন 2^0। আচ্ছা, এখন আমরা কি লিখবো? এখন পয়েন্টের পরে কি রয়েছে? প্রথমে রয়েছে 1। সো আমরা পয়েন্টের পরে প্রথম সংখ্যা 1 লিখবো গুণন। এখন আমরা কি লিখবো? অবশ্যই দেখো 2 এর পাওয়ার 2 হয়েছে, 2 এর পাওয়ার 1 হয়েছে, 2 এর পাওয়ার 0 হয়েছে। তাহলে এবার 2 এর পাওয়ার কি হবে? 2 এর পাওয়ার হবে এবার -1। ঠিক আছে, দেখো এই গ্রাফ অনুসারে, ঠিক আছে? এই গ্রাফটা যদি তোমরা বুঝতে পারো, এখানেও তাই। 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 0। সো এরপরে 2 এর পাওয়ার কি হবে? -1। সো এখন আমার কি আছে এখানে? 0 গুণন এবার কি হবে? 2^-2 যোগ এবার কি আছে লাস্টে? 1 গুণন 2^-3। শেষ। তো আমরা এখন এটাকে ক্যালকুলেশন করবো ছোটবেলার অঙ্কের মধ্যেই। 1 গুণন এটা হচ্ছে 4 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 1। এটা একটা জিনিস খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ 2^, মানে কি 1/2, তার মানে কি 0.5। ঠিক আছে, সো তুমি এটা লিখতে পারো 1 গুণন 0.5। এবার দেখো 2^-2 যদি থাকে, 2^-2 যদি থাকে, তাহলে সেটা কি লেখা যায়? 1/2², তার মানে 1/4। 1/4 মানে কত? 0.25। ঠিক আছে, সো আমরা এখানে লিখবো কি? 0 গুণন 0.25। আচ্ছা, এবার 2^-3 মানে কত? তোমরা এটাও জানো, 2^-3 মানে কত হবে? 1/2^3, তার মানে কি 1/8, তার মানে কি 0.125। সো অবশ্যই এখানে হবে 1 গুণন 0.125। তোমরা ক্যালকুলেটর দিয়েও করবা, এগুলো কোনো সমস্যা নেই। সো এখন কি করবো আমরা? 4 2 এটা 0 হয়ে যাবে, এটি 0.5 এর সাথে 1 গুণ করলে 0.5ই হবে। এটি যেহেতু 0.25, এটা অনেকে তোমরা ভুল করো, 0.25 তোমরা লেখো, কারণ 0-র সাথে আমি রিসেন্ট অনেক খাতা দেখছি ফার্স্ট ইয়ারদের, তারা এই জিনিসটা বেশিরভাগে অনেকেই ভুল করে দিচ্ছে। এখানে 0.25 দিয়ে ক্যালকুলেশন করছে, কারণ 0-তে গুণ করলে ওটা যে 0 হবে এটা সে বুঝতেছে না। ঠিক আছে, সেখানে কত হবে? 0.125। তো আমি সবাইকে যদি এখন গুণ যোগ করি, তাহলে অ্যান্সার কী হবে আমার? 6.625। ঠিক আছে, তো আমার অ্যান্সার এখন আমি কীভাবে লিখবো? অ্যান্সার লিখবো অতএব 10101 বেস 2 6.625 বেস 10। তো দেখতে পেয়েছো 4 নাম্বার এক্সাম্পল আমি কিভাবে কাজগুলো করেছি। খুবই সহজ, অনেক কোনো কঠিন না, খুবই ইজি। তো আমাদের যদি এখন এইরকম সংখ্যা 2 থেকে এইরকম ভগ্নাংশ মানে পয়েন্টের সংখ্যা যদি আমাদের অক্টাল থেকে ডেসিমেল করতে বলে, তাহলে সেক্ষেত্রে কী হবে? একই জিনিস 8-এর পাওয়ার দিয়ে লিখবো, পয়েন্টের পরে যেগুলো থাকবে সেগুলো মাইনাস আকারে যাবে। অর্থাৎ এইরকমভাবে আমাদের পয়েন্টের আগেরটাই হচ্ছে মেন কনসিডারেশন, এছাড়া আর কিছু না। সো এইভাবে আমরা খুব সহজে কিন্তু কাজ করতে পারি। তো তোমরা দেখতে পেয়েছো প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বললাম, সংখ্যা পদ্ধতি কী জিনিস এবং সংখ্যা পদ্ধতি কত প্রকার, এবং সংখ্যা পদ্ধতিকে বেজের উপর নির্ভর করে কতভাবে ভাগ করা হয়েছে, এবং বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কী জিনিস, সেগুলো নিয়েও কথা বলেছি শর্টকাটে। তারপরে দেখেছি যে কিভাবে একটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা করা যায়, আবার দশমিক সংখ্যা থেকে অক্টাল করা যায়, হেক্সাডেসিমাল করা যায়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বলেছি এবং ভগ্নাংশের ক্ষেত্রেও করে দেখেছি। এবং যেটিকে বলেছি আমি টাইপ 1 কাটা অঙ্ক, আর টাইপ 2-র মধ্যে আমি দেখিয়েছি যে কিভাবে আবার একটা বাইনারি সংখ্যা থেকে আবার দশমিক সংখ্যায় ফিরে আসা যায়, অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় ফিরে আসা যায়, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় ফিরে আসা যায়। এক্ষেত্রে আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও দেখিয়েছি এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রেও দেখিয়েছি। তোমরা বুঝতে পেরেছো যে নর্মাল ভাষায় যেভাবে পড়াতাম তোমাদের ফার্স্ট ইয়ারতে, সেক্ষেত্রে কয়টি ক্লাসকে আমি একসাথে আজকে মার্চ করে দিয়েছি। তো আমার আজকে প্রথম ক্লাস, আমার শরীরটা একটু ভালো লাগছে না, যার কারণে আমি আরও বেশি নিতে চেয়েছিলাম। সো আজকে এই পর্যন্তই। অবশ্যই তোমরা সবাই ক্লাসগুলো যে করিয়েছি এক্সাম্পলগুলো, সেগুলো তোমরা সবাই খাতায় নোট ডাউন করবা এভরিওয়ান, এবং নোট করে ডেট থাকবে এবং নোট করবা, নোট করে আমাকে অবশ্যই সেগুলো মেসেঞ্জারে ইনবক্সে দেবা, যাতে করে আমি বুঝতে পারি তোমরা এই কাজটা করেছো। তো এখন আমি তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিব, অবশ্যই তোমাদেরকে হোমওয়ার্কগুলো করতে হবে। আগে ক্লাস লেকচারগুলো তুলবা, দেন হোমওয়ার্কগুলো করবা। তো দেখো আমি এবার তাহলে হোমওয়ার্কটা নিয়ে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তোমরা একটু খেয়াল রাখবা। আমি তোমাদের টাইপ 1 এবং টাইপ 2 দুইটা থেকেই কিছু হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কগুলো অবশ্যই করে তোমরা আমাকে মেসেঞ্জার ইনবক্সে সাবমিট করবে। HW অর্থাৎ কোশ্চিন 1,
10 ভিত্তিক এটাকে বাইনারি করবা। অক্টাল করবা। আচ্ছা, এটা তো আমি অলরেডি দিয়েছি, সো এখানে 5। হেক্সাডেসিমাল কোশ্চেন 4, দশমিক করে মান বের করবা। আমি যা যা করেছি সেগুলোর উপরে এই 6টি হোমওয়ার্ক তোমরা করবা, কারণ এই প্রথম 3টা রয়েছে টাইপ 1 থেকে আর পরের 3টা রয়েছে টাইপ 2 থেকে। সো এই হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই করবে। সবাই যদি করো, ইনশাআল্লাহ সংখ্যা পদ্ধতি নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা পারবা।